এনসিসি না থাকলেও হয়, আপার হাউস ইলেকশন হবে। এই অভ্যুত্থানটা তো কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব হয় নাই, রাজনৈতিক দলের সংগ্রাম ব্যর্থ হয়েছে, ছাত্র জনতা নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় অভ্যুত্থান হয়েছে। কাজী আজকের যে আমরা যে সংস্কারের কথা বলছি, এই ছাত্র জনতা নাগরিক আমরা যেটা চাবো সেটাই হবে। কোনো রাজনৈতিক দলের কাছে তো আমরা সংস্কার ঠিকাদারি দেইনি, নাকি সরকার টেন্ডার করে দিয়েছে ওটিএম বা ডিপিএমে যে এই দল করবে, আমরা কিন্তু দেই নাই এবং আমরা দেব না। যে জন্য আমরা বলছি আজকে যে আপনারা বলছেন এইখানে আমরা যদি ইফেক্টিভ আলোচনা করতে যাই, যেমন হ্যাঁ বিশেষ করে কোনো দল কিংবা যদি একটা বিশাল জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী কোনো সংগঠন হয়, তাদের ভ্যালিড কোশ্চেন থাকলে সেটাকে অ্যাড্রেস করা যায়। সেই ক্ষেত্রে যদি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কার্যকর হয় এবং আপার হাউসে যদি সংখ্যানুপাতে রাজনৈতিক দলের ভোটের অনুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত হয়, সেই ক্ষেত্রে এনসিসি আমি মনে করি এনসিসি না থাকলেও হয়। এনসিসিকে কেন আমরা আনলাম, যে আমরা দেখছি যে প্রধানমন্ত্রী একটা দৈত্য দানবে পরিণত হয়, তাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, তিনি যাই বলেন তাই আইন, তিনি যাই বলেন সেটাই মানে কুন ফাইয়া কুনের মতো হয়ে যায়। তো সেইখানে ওইটা ব্যালেন্স করার জন্য আমরা এনসিসির কথা বলছি। সেখানে কারা কারা থাকবে সেটি ইতিমধ্যে আলোচনা হয়েছে। সেখানে প্রোটোকলে প্রেসিডেন্টের সেখানে থাকাটা সব কিছু আপনি একেবারে অ্যাভারেজ আলুর ভর্তা বানাইতে চাইলে ওইটা হয় না। চিফ জাস্টিস প্রোটোকল কিংবা ডেকোনামে কোনোভাবে ওইখানে যাওয়া উচিত না। কাজে আপার হাউসে আমরা কয়েকটি পরিষ্কার অবস্থান চাইছি। এক নম্বর হচ্ছে আপার হাউস ইলেকশন হবে, সেটা অলরেডি একটা ঐকমত্য হয়েছে। 100 আসন হবে, সেটার ব্যাপারে ঐকমত্য হয়েছে। কিন্তু পিআর পদ্ধতিতে হবে কিনা, অর্থাৎ লোয়ার হাউসের ইলেকশনের মোট প্রাপ্ত ভোটের ভিত্তিতে ওইখানে আসন বিন্যাস হবে কিনা সে বিষয়ে ঐকমত্য হয়নি। কিন্তু আমরা পরিষ্কার করে মনে করি যদি পিআর না হয় তাহলে আপার হাউস একটা শোভাবর্ধনকারী প্রতিষ্ঠান ছাড়া কিছুই না। আর একই সাথে ওখানে ক্ষমতার ভারসাম্যের প্রসঙ্গটিও খুব গুরুত্বপূর্ণ। কি কি ধরনের ক্ষমতার জায়গা আপার হাউসের কাছে থাকবে, এবং মূলত তখন প্রশ্নটা দাঁড়িয়ে যায় লোয়ার হাউসের চেকস অ্যান্ড ব্যালেন্স। লোয়ার হাউস কতটা চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে থাকবে আপার হাউসের দ্বারা। এর সাথে যুক্ত করি যে একটা প্রশ্ন খুব জরুরি প্রসঙ্গ, যেটা আমাদের দলের ভেতরেও আজকের বর্ধিত সভায় উঠেছে, যে আপার হাউসের ব্যাপারটা যদি শুধুমাত্র পার্টির নমিনেশনে থাকে, ইভেন লোয়ার হাউসের ইলেকশনের পরে, তাহলে এর সাথে জনগণের কোনো কানেকশন তৈরি হয় না। জনগণ ডাইরেক্টলি কোনো কানেক্টেড জানে না, কে কাকে নিয়োগ দিচ্ছে সেটার ব্যাপারে জনগণের কাছে কোনো জবাবদিহিতার প্রশ্ন, সম্পূর্ণটা পার্টির হাতে এখতিয়ারে পরিণত হয়। সেই ক্ষেত্রে এই দাবিটা অবশ্য কনসেনসাস কমিশনের মিটিংয়েও উঠেছে যে আপার হাউস কারা প্রতিনিধিত্ব করবে সেটা লোয়ার হাউস ইলেকশনের আগেই ডিক্লারেশন করতে হবে। আপার হাউস নমিনিদের নাম লোয়ার হাউস ইলেকশনে থাকতে হবে। তাহলে অনেক ক্ষেত্রে মানে জনগণের কাছে অন্তত পক্ষে তারা যে লোয়ার হাউস ইলেকশনের মাধ্যমে এমনকি আপার হাউস গঠন করছেন, সেটা জনগণ গঠন করা হচ্ছে এবং সেটা তারা জানছেন তারা কাদেরকে নির্বাচিত করছেন। সুতরাং আপার হাউস গঠনের মানে বিষয়টা জনগণের সাথে সরাসরি কানেক্ট করার জন্য লোয়ার হাউস ইলেকশনের আগে একদিকে যেমন লোয়ার হাউসের প্রতিনিধিরা সরাসরি ইলেকশন করবেন, অন্যদিকে আপার হাউস নমিনিদের নামের তালিকা সেখানে থাকতে হবে। সো এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এবং ডিক্লারেশন অফ ওয়ার এই দুটোর জন্য আপার হাউসে পুরো সম্মতি লাগবে, আমরা একমত। আপার হাউসে 100 জন ক্যান্ডিডেট, এটা আমরা একমত। যদি আপনারা থ্রেশহোল্ড দেন, থ্রেশহোল্ড নিয়ে আমরা কথা বলেছি। একই সাথে কিছু জিনিস আমরা একটু দ্বিমত পোষণ করছি। একটা জিনিস যেমন দ্বিমত পোষণ করছি, জুলাই সনদ সম্বন্ধে যেটা লেখা আছে, এখানে আমাদের দ্বিমতটা হলো আমাদের জায়গা থেকে, দ্যাট ডাজন্ট মিন যে আমরা এখানে একটা কম্প্রোমাইজ সলিউশন আসতে পারবো না। কিন্তু যেটা লেখা আছে আপনার এই যে এজেন্ডা 1 জুলাই সনদ, সেখানে দ্বিতীয় যে পয়েন্টটা আজকাল তো দেওয়া আছে, এই সনদে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী ব্যক্তিদের কোন আইনি হয়রানি বা বিচার ছোট করে বুঝি প্রকার করলো না, মুখোমুখি না হওয়া সাংবিধানিক সুরক্ষা থাকবে। এটা বেসিক্যালি আপনি একটা ওই যে কি বলে না, মানে এই যে ধরনের জিনিসপত্র আমাদের দেশে এর আগেও হয়েছে, জীবনদিন ক্ষমা প্রাপ্তি আপনি এটা দিয়ে দিচ্ছেন। এটা কতখানি আসলে প্রয়োজনীয়তা আছে এটা নিয়ে আমাদের নিশ্চয়ই প্রশ্ন আছে। ইভেন যে জুলাই আন্দোলনে আমরা সবাই সম্পৃক্ত ছিলাম, আজকে আমার সামনেও যারা বসে আছেন আমরা সবাই সম্পৃক্ত ছিলাম, তো সেই জায়গা থেকে আমাদের আসলে কতখানি আইনি সহায়তা এখানে দেখা প্রয়োজন আছে, যেটা শুধু আইনের মাধ্যমে হবে না, কনস্টিটিউশনে আসতে হবে।
এটা বড়ভাবে একটা প্রশ্ন তোলার জায়গা নিশ্চয়ই আছে বলে আমি মনে করি। আমি জানি এটা বারবার এসছে যে এনসিপিতে যারা আছেন বা অন্য কোনো দলে যারা আছেন বা আরো কয়েকটা দলে যারা আছেন তারা হয়তো শক্তভাবে এটা চায় এবং চাইতেই পারেন, চাওয়ার পুরো অধিকার আছে। আমি আমার জায়গা থেকে বলছি যে এটা আসলে কনস্টিটিউশনে থাকার কথা, এই প্রয়োজনীয়তা আছে, এটা প্রশ্ন তোলাটা প্রয়োজন। একই সাথে আজকে এনসিসি নিয়ে কথা হয়েছে। এনসিসি নিয়ে আমি এমন কথা শুনেছি অনেক রাজনৈতিক দলের বলতে যে যদি আপনি এনসিসি পক্ষে না থাকেন বা এনসিসি নিয়ে বিরোধিতায় কোনো কথা বলেন তাহলে আপনি হয়তো ফ্যাসিবাদের পক্ষে কথা বলেন। এই ধরনের আলোচনাগুলো ভুল, কারণ আমাদের ওই যে এগেন আমাদের ঐক্যমতের জায়গায় আসতে হবে। আমি অত্যন্ত আনন্দিত আজকে আপনাদের এখানে যে এপিপিসির যে আপনারা সলিউশনটা করেছেন, কারণ আমরা আমার দল এনডিএম এর পক্ষ থেকে আমরা এনসিসির বিরোধিতা করেছি।